সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগের ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। পিয়ার দাবিতে অনড় জামাত। আগে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায়, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। এই জাতি একদিন ইনশাআল্লাহ পিয়ার পদ্ধতি গ্রহণ করবে। এই জন্য কি এটা অনড় আর অনড় না তাতে আসে জানা। বাংলাদেশের যদি সংকট নিরসন করতে হয় তাহলে এটার একমাত্র সমাধান গণপরিষদ নির্বাচন। ঘোষিত সময়েই হবে ভোট, কারো কথায় কান না দেওয়ার পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার। আওয়ামী লীগ অংশ নেবে কিনা আইনি প্রক্রিয়ায় সমাধান করবে সরকার ও ইলেকশন কমিশন। আর যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে। জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মতামত চেয়ে দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠালো ঐকমত্য কমিশন। সাংবিধানিক ও আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, চূড়ান্ত খসড়ায় প্রস্তাব। হলি আর্টিজান হামলার পর রাজশাহীতে জঙ্গি সন্দেহে গ্রেফতার ব্যক্তির কোচিং সেন্টারে অভিযান। মিলল অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম। বিস্ফোরক নিষ্ক্রিয়, আটক ৩। বাড়িঘর ঝোপ ছাড়ে মিলছে লুটপাটের সাদা পাথর। সয়লাব সিলেটের বিভিন্ন গ্রাম, জড়িতদের নাম বলতে নারাজ এলাকাবাসী। ২.৫ লাখ ঘনফুট উদ্ধার, আটক হয়নি কেউ। জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা। মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণকে স্মরণ। দেশ ও জাতির মঙ্গল কামনা ভক্তদের। সবার অধিকার নিশ্চিতে পাশে থাকার আশ্বাস সেনাপ্রধানের। এবং চুক্তি ছাড়াই শেষ ট্রাম্প পুতিন বৈঠক। আলোচনায় অগ্রগতি দাবি দুই প্রেসিডেন্টের। জেলেনস্কির সঙ্গে বসছেন সোমবার। যুদ্ধবন্ধের বিষয়ে হবে আলোচনা। মতামত চেয়ে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সাংবিধানিক ও আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না বলে চূড়ান্ত খসড়ায় প্রস্তাব দেওয়া হয়েছে। সনদে পিলখানা ও শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। চূড়ান্ত খসড়ায় বলা হয়েছে, এই সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। জুলাই সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন হবে বলে বিবেচিত, সেগুলো দেরি না করে জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। জাতীয় সনদ বাস্তবায়নে ৮টি অঙ্গীকারনামা রয়েছে। আমরা আহ্বান জানাই। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ, এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, দেশ ও গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠীকে জনগণই রুখে দেবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ভূত একটি দলের উপর ভর করেছে বলেও জানান নেতারা। জুলাই অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ জলঘোলা হলেও ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণায় শঙ্কা কাটে অনেকটাই। তবে নির্বাচন নিয়ে নতুন করে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে বাড়ছে উত্তাপ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, একটি গোষ্ঠী নিজেদের বক্তব্য তুলে ধরে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া দেশের শত্রুদের জনগণই রুখে দেবে বলেও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন সালাউদ্দিন আহমদ। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায়। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। একই দিন বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর শাহজাহানপুরে এক দোয়া ও আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ। আশঙ্কা সংশয় ষড়যন্ত্র আছে, কিছু বোঝা যায়, কিছু অনুমান করা যায়,
সেই ষড়যন্ত্রের আশঙ্কা ভোট থেকেই বলছি, ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত আমরা নিশ্চিত না নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবে এক আয়োজনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, শেখ হাসিনা বিদায় হলেও তার ভূত ভর করেছে একটি রাজনৈতিক দলের উপর। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায়, নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এক চেতনাধারী বিদায় নিয়ে আরেক চেতনাধারী ক্ষমতার মধ্যে বসবে, আবার নতুন করে আবার অন্য চেতনা আমরা দেখছি ধর্মের নামে। যে রোকন না হলে দলের, সে চাকরি করতে পারবে না। গণতান্ত্রিক উত্তরণে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জামাত পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ইসলামী দলগুলো জোটবদ্ধ ভোট করলে প্রত্যাশিত পরিবর্তন সম্ভব বলে জানিয়েছেন খেলাফত আন্দোলনের আমির। এদিকে নির্বাচনে প্রার্থীরা নিরাপদে প্রচারণা চালাতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক। নড়াইল জেলা পরিষদ হলরুমে জামায়াতে ইসলামীর লিডারশিপ ট্রেনিং আয়োজনে যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বক্তব্যে বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চাই দল। এখনকার বাস্তবতায় আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। পৃথিবীর 91টা দেশে এই পিআর পদ্ধতি চালু আছে। এদিকে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আগামী নির্বাচনের সময় বিরোধী প্রার্থীরা নিরাপদে প্রচারণা করতে পারবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সন্ধ্যায় রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে দলের মতবিনিময় সভায় বলেন, দেশের রাজনৈতিক দলগুলো আন্তরিক আর প্রশাসন তৎপর হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। ভালো নির্বাচন করবার জন্য যেটা আমরা আশা করছি এবং অন্তর্বর্তীকালীন সরকার যেটা ওয়াদা করেছে যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে, সেই শ্রেষ্ঠ নির্বাচন হবার জন্য যে প্রস্তুতি সরকারের, যেই পরিমাণ সিদ্ধান্তমূলক জায়গা দেখবার কথা ছিল সেইটা আমরা দেখতে পাচ্ছি না। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আপত্তি নেই জানিয়ে খেলাফত আন্দোলনের আমির বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো জোটবদ্ধ হয়ে অংশ নিলে জনমনের প্রত্যাশিত পরিবর্তন সম্ভব। এজন্য সংস্কারের সঙ্গে নির্বাচনী কাজও এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, এই সময়ের মধ্যে যদি উনি নির্বাচনের পরিবেশ করতে পারে এবং সব দল যদি ওনারা এই পরিবেশ মনে করে, তাহলে আমরাও ইনশাল্লাহ নির্বাচনে থাকার আলোচনা করেছি। শনিবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীর চরে দলটির কার্যনির্বাহী কমিটির বৈঠকে নেতারা বলেন, স্বাধীনতার 53 বছরেও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। খেলাফত আন্দোলন তা পূরণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। নতুন সংবিধান তৈরির জন্য আগে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে গেছে সরকার। বিকেলে বাংলা মোটরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আসনের জন্য বিক্রি হবে না এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন দলটির শীর্ষ নেতারা। আলোচনায় অংশ নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গণপরিষদ নির্বাচন বর্তমান সংকটের একমাত্র সমাধান। আর ৭২-এর সংবিধান ফ্যাসিস্ট কাঠামোর টেক্সট বুক মন্তব্য করে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আসনের জন্য বিক্রি হবে না এনসিপি। নির্বাচনের টাইমলাইন নিয়ে কিছু আসে যায় না, আগের মতো প্রশাসন নির্ভর নির্বাচন বাতিলের দাবি জানান হাসনাত। আপনারা আসেন, আমাদের কাছে সমাধান আছে। বাংলাদেশে গণপরিষদ নির্বাচন হবে। গণপরিষদ নির্বাচন হলো, এর মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধানের পথযাত্রায় যাচ্ছি, সাথে পার্লামেন্টও থাকলো। গণপরিষদ নির্বাচনের মধ্যে আইন তৈরি হলে সেটা পার্লামেন্টে অ্যাক্ট হিসেবে কাজ করবে। আসন দিয়ে কিনা সম্ভব না, আমরা বিক্রি হইতে আসে নাই। আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই। আরে নির্বাচন টাইমলাইন নিয়ে তো আমার সমস্যা নাই। আমার নির্বাচন নভেম্বরও হোক, ডিসেম্বরও হোক, জানুয়ারি হতে হোক, এটা আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু নির্বাচন, এই রুলস অফ গেম চেঞ্জ করে নির্বাচন হতে হবে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে গেছে সরকার। যারা নতুন সংবিধান চায় না, জুলাই ঘোষণাপত্র তাদের পারপাস সার্ভ করে বলেও দাবি করেন তিনি। প্রফেসর ইউনূস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দবন্ধের মধ্য দিয়ে
সামনে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে নতুন সংবিধানের দাবি সেটাকে পাশ কাটিয়ে গেছেন। যারা নতুন সংবিধান চায় না তাদের পারপাসকে সার্ভ করে। আমরা নতুন সংবিধান চেয়েছি, সেই দাবিতে আমরা সারা দেশে জুলাই পদযাত্রা করেছি। নতুন সংবিধানের বন্দোবস্ত না হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির সদস্য সচিব। আমরা কিন্তু রাজপথের মানুষ, রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে, কারো কথায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণ নির্বাচনমুখী হলে কেউ ভোট বন্ধ করতে পারবে না বলেও জানান তিনি। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি সরকার ও ইসি আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেবে। নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধের অগ্রগতি দেখতে বাজার পরিদর্শনে শনিবার সকালে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে যান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কথা বলেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন তিনি। জানান, অতিরিক্ত বৃষ্টিপাতে শাকসবজির দাম কিছুটা বাড়লেও বাজার নিয়ন্ত্রণে রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, চাঁদাবাজ যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাদীদের স্থায়ী বাংলাদেশে হবে না, যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। জনগণ নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই হবে জাতীয় নির্বাচন। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করা। এদিকে দুপুরে বিএফডিসিতে সুষ্ঠু নির্বাচনে ইসির ভূমিকা শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা আইনি প্রক্রিয়ায় সমাধান হবে। সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং নির্বাচন কমিশন তাদের যে সিম্বল, তাদের যে প্রতীক, সেটা স্থগিত করেছে। আমি আশা করি আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সেটির সময়ই বলে দেবে বলে জানান ঐকমত্য কমিশনের এই সদস্য। আইনি প্রক্রিয়া কি সিদ্ধান্ত হয় তার প্রেক্ষিতে এটা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র, বিস্ফোরক সহ নাশকতার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। আটক করা হয়েছে কোচিং সেন্টারের মালিক অনিন্দকে। এর আগে হলি আর্টিজানে হামলার পর জঙ্গি সন্দেহে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা মামলায়ও গ্রেফতার হয়েছিলেন তিনি। 1 মাস গোয়েন্দা নজরদারির পর শুক্রবার গভীর রাতে রাজশাহী নগরীর কাদিরগঞ্জে ডক্টর ইংলিশ কোচিং সেন্টার ঘিরে রাখে সেনাবাহিনী। শনিবার বিকেল 4টায় শেষ হয় 16 ঘণ্টাব্যাপী অভিযান। 3টি আগ্নেয়াস্ত্র, গুলি, রিভলভার, বিদেশি এয়ারগান, জিপিএস, ওয়াকি-টকি, বাইনোকুলার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী। জব্দ করা হয় সিম কার্ড, পাসপোর্ট, এনআইডি সহ বিভিন্ন সরঞ্জাম। বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। কোচিং সেন্টার সংলগ্ন পুকুরে অস্ত্র থাকতে পারে সন্দেহে অভিযান চালালেও কিছু উদ্ধার করতে পারেনি ডুবুরি দল। কোচিং সেন্টারটির মালিক রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলমের ছেলে মোন্তাসিরুল আলম অনিন্দ। তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। এর আগে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর জঙ্গি সন্দেহে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিল অনিন্দ। কোচিং সেন্টার থেকে সন্দেহভাজন হিসেবে আরও 2 জনকে আটক করা হয়। কোচিং সেন্টারের আড়ালে অস্ত্র বোমা মজুতের খবরে হতবাক এলাকাবাসী। এরা যে আছে এটা কোচিং সেন্টারের মধ্যে, এটা খুব আশ্চর্য ব্যাপার লাগছে। লেখাপড়া করতে হচ্ছে, লেখাপড়া করবে, এর ভিতরে থাকবে কেন? আমাদের বোতলগুলো পাওয়া গেছে শুনলাম। পুলিশ কমিশনার জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 3 জনকে আটক করা হয়েছে। আটককৃতদেরকে বোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা এখানে যদি অস্ত্র পাওয়া গেছে, বিস্ফোরক পাওয়া গেছে। অভিযুক্তরা বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন বিরোধী ছিল বলে জানান পুলিশ কমিশনার। আন্দোলনের ছাত্রদের বিপক্ষে তাদের অবস্থান ছিল। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাড়িঘর ঝোপঝাড়ে মিলছে লুটপাটের সাদা পাথর। সয়লাব হয়ে গেছে সিলেটের বিভিন্ন গ্রাম, তবে জড়িতদের নাম বলতে নারাজ এলাকাবাসী।
ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে 2.5 লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন, তবে আটক হয়নি কেউ। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে লুঠুয়া পাথর উদ্ধারে তৎপর যৌথ বাহিনী। টানা 4 দিন ধরে চলছে অভিযান। বাড়িঘর, ঝোপঝাড় কিংবা গ্রামীণ সড়কের দুধারে পাথর আর পাথর। সাদা পাথর থেকে লুটের পাথরে সয়লাব সদর উপজেলার বিভিন্ন গ্রাম। কয়েকদিন ধরে কে বা কারা এই পাথর ফেলছে তা বলতে নারাজ গ্রামবাসী। ধোপাগুল ক্রাশার মেশিনের আঙ্গিনায় রাখা এই পাথরগুলো গত 1 বছর ধরে এখানে লুকিয়ে রাখা হয়েছিল। সাদা পাথরের যে ইদানিং যে মালগুলো লুট হয়েছে, এটা গাবতলিঘাট কিছু গেছে, নৌকা দিয়া সারুলিয়াঘাট গেছে, সুনামগঞ্জ গেছে, ছাতক গেছে। পাথর কোন সময় কেরা পাঠাইছে তাও আমরা জানি না ভাই। আমরা কেন গাড়ি চালাই, দিন আনি দিন খাই, কইতে পারি না। আমি দিনে যাই কি বাগানে গরু রাখা, আঞ্জাবালা গরু আইলে আর রাত্রে গরু থাকি তো আর আমরা বারোই না মহিলা মানুষ। রাত খেয়ে ফেলাইছি, বারোইছি না স্যার, হাসা জায়গা সত্য দেখা নাকি গুড়গুড়ি ডাক শুনছি, বিয়ানে ফেলাই। খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালায় সদর উপজেলার ধোপাগুল সহ আশপাশ এলাকায়। এ সময় 2.5 লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়। আমরা আনুমানিক 2.5 লক্ষ ঘনফুটের মতো পাথর জব্দ করেছি। আর এর মধ্যে কিছু পাথর জব্দ হয়েছে ধোপাগুলে, আর কিছু পাথর জব্দ হয়েছে মোহালদি গ্রামে। প্রশাসনের নাকের ডগায় 1 বছরে ভয়াবহ লুটপাটে পরিণত হয়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্র। গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে। গত 13 আগস্ট রাতে লুটপাট হওয়া পাথর উদ্ধারে নামে যৌথ বাহিনী। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। রাতের সময় আরো থাকছে। বসুন্ধরায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাঙ্ক থেকে 3 শ্রমিকের মরদেহ উদ্ধার। অসুস্থ একজন হাসপাতালে ভর্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু জানালো স্বজনরা। শুভ জন্মাষ্টমীতে মন্দিরে মন্দিরে নানা আয়োজন। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গীতাযজ্ঞে শ্রীকৃষ্ণকে স্মরণ করেন ভক্তরা। বিকেলে ঢাকেশ্বরী থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং উদ্বোধন করেন 3 বাহিনীর প্রধান। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিতে সেনাবাহিনী পাশে থাকবে বলে জানান সেনাপ্রধান। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন 3 বাহিনী প্রধানের। রাজধানীর পলাশীর মোড় থেকে বের হওয়া শোভাযাত্রায় ঢাকঢোলের বাদ্য, শঙ্খধ্বনি আর ভক্তদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিতে পাশে থাকবে সেনাবাহিনী। এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি। সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের কাছে এক অসাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে, এমনটাই প্রত্যাশা ভক্ত ও আয়োজকদের। আমরা চাই শান্তিপূর্ণ একটা বাংলাদেশ। আমরা বিশ্বাস করি এই দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা মানুষ সাংবিধানিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার নিয়ে বাসুক। দুষ্টার দমন এবং শিষ্টার পালনের জন্য সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের অনুসরণ করে যাচ্ছি। এর আগে ভোর থেকেই গীতার শ্লোক আর কীর্তনে শ্রীকৃষ্ণকে স্মরণের মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমীর আয়োজন। রাজধানীর মন্দিরে মন্দিরে চলে পূজা অর্চনা। দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন ভক্তরা। শ্রী ভগবান এই মর্তে নেমে আসছিলেন দুষ্টের দমন আর সৃষ্টির পালনের জন্য। যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই তিনি আবির্ভূত হন। জন্মাষ্টমী ঘিরে রাজধানীর মন্দিরগুলোর পাশাপাশি শোভাযাত্রায় ছিল নিচ্ছিদ্র নিরাপত্তা। এ সময় পুলিশ, র্যাবের পাশাপাশি নিয়োজিত ছিল সেনাবাহিনীও। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বসুন্ধরায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাঙ্ক থেকে 3 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে 3 জনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। নিহত রাব্বির স্বজনরা জানান, তারা পেশায় রড মিস্ত্রি। বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের 14 নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তারা।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। তাদের গ্রামের বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে। এ ঘটনায় গুরুতর অসুস্থ একজনকে উদ্ধার করে নেওয়া হয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে জখম হাতিকে চিকিৎসা দিতে গিয়ে আহত হয়েছেন চিকিৎসক সহ বন বিভাগের ১৫ কর্মকর্তা কর্মচারী। ১১ আগস্ট নাইখংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত হয় হাতিটি। খবর পেয়ে শুক্রবার কক্সবাজার থেকে দারিয়ার দিঘি সংরক্ষিত গভীর বনে যায় বন বিভাগের ১৫ সদস্যের একটি দল। হঠাৎ পেছন থেকে হাতিটি আক্রমণ করলে আহত হন সবাই। এর মধ্যে আশঙ্কাজনক ৩ জনকে বিজিবির হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়। বন বিভাগ জানায় বিস্ফোরণে হাতিটির ৪টি পা জখম হয়েছে। রাতের সময় আরও থাকছে। ভয়াবহ বন্যায় মুহূর্তে ভেসে যায় বহু মানুষ ঘরবাড়ি। পাকিস্তানের প্রাণহানি ছাড়ালো ৩৬২ গ্রামে দাফন জানাজার জন্য বেঁচে নেই কেউ। পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের যুগে প্রবেশ করল বাংলাদেশ। চট্টগ্রাম থেকে ঢাকায় দৈনিক ৩০ লাখ টন ডিজেল সরবরাহ শুরু হয়েছে। সকালে পতেঙ্গার পদ্মা অয়েল কোম্পানির রেসপাস টার্মিনালে সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেন, পাইপলাইনের মাধ্যমে দেশের জ্বালানি তেল নিরাপত্তায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। পাইপলাইনে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে জ্বালানি তেল সরবরাহের যুগে প্রবেশ করল বাংলাদেশ। শনিবার চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হয়েছে প্রায় ৩,৭০০ কোটি টাকা। সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্টরা বলেন, পাইপলাইনের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। ১০০% যে সিস্টেমস ছিল সেখান থেকে কমে আসবে 0.৫%, অর্থাৎ এখানে প্রায় আমাদের ৪৮ কোটি টাকা সাশ্রয় হবে সরকারের। আধুনিক ধরনের প্রকল্প বাস্তবায়ন শেষে আমি মনে করি যে এ সাফল্য শুধু সেনাবাহিনীর নয়, আমাদের সমগ্র দেশের। যে আমরা এই ধরনের একটি প্রজেক্ট নিজেরাই বাস্তবায়ন করতে পারি, এটা আমাদের সক্ষমতার পরিচয় বহন করে। পাইপলাইনটা এমনভাবে গিয়েছে, মাটির 2 মিটার 1.5 থেকে 2 মিটার নিচে আছে। আসলে এখান থেকে তেল বের করে নেওয়া যাওয়ার কোনো উপায় নাই। এই জিনিসটা যদি সাধারণ মানুষ বোঝে তাহলে সেখানে যাবে না। প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা বলেন, প্রকল্প নির্মাণে বিদেশি ঠিকাদারদের উপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি ব্যয় সাশ্রয় ও দ্রুত বাস্তবায়ন করলে অপচয় ও দুর্নীতি অনেকটা কমে যাবে। আমাদের তো এমনিতেই সম্পদ কম, এই সম্পদেরও আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারতেছি না দুটি কারণে। একটা হচ্ছে দুর্নীতি, আপনারা সবাই জানেন, আরেকটা হচ্ছে অপচয়ের কারণে। আপনি যে কোনো ইন্ডিকেটর নেন, আমাদের সড়ক নির্মাণ ব্যয় অন্য দেশের তুলনায় বাদ দেন, তো ইভেন সাউথ এশিয়ার তুলনায় অনেক বেশি। আপনি যে কোনো এমন কোনো প্রকল্প নাই যেটা, তো সুতরাং প্রথম হচ্ছে যে আমাদেরকে প্রকল্প ব্যয় কমাতে হবে। ৫০ লাখ টন ধারণ ক্ষমতার পাইপলাইনে দৈনিক সরবরাহ করা যাবে ৩০ লাখ টন। সময় লাগবে মাত্র ৪ ঘন্টা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতীয় ২ জ্বালানি কোম্পানির পারফরম্যান্স ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করেছে পেট্রোবাংলা। কোম্পানি দুটি হল ওএনজিসি বিদেশ ও অয়েল ইন্ডিয়া। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রোবাংলা ব্যাংক গ্যারান্টি প্রত্যাহারের পর কোম্পানি দুটি বাংলাদেশের দুটি অফশোর ব্লক থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস অনুসন্ধান কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহারের ঘটনা ঘটল। এই দুটি কোম্পানি বাংলাদেশের দুটি অফশোর তেল ও গ্যাস ব্লকে কাজ করছিল। এবার আবহাওয়ার খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশের এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান ৮৭, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৬%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান ৫৫, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৪। রাজশাহী বিভাগে বায়ুমান ৬৪, যেটি সন্তোষজনক, আর্দ্রতা ৭৪। সিলেট বিভাগে বায়ুর মান ১২৪, এটি সহনীয়, বাতাসের আর্দ্রতা ৬৮%। খুলনা বিভাগের বায়ুমান ৬৬, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭৮। বরিশাল বিভাগে বায়ুর মান ৫৬, এটিও সন্তোষজনক, আর্দ্রতা ৭৪।
রংপুর বিভাগের বায়ুর মান ৬৭, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৩%। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান ৬৫, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৭%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে ৫৫ আর সবচেয়ে খারাপ সিলেটে ১২৪। বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী ভরা বর্ষায় ঢাকার আশেপাশের প্রতিটি নদী ফিরে পেয়েছে প্রাণ। তবে সবটুকুই ক্ষণিকের। শুষ্ক মৌসুমে আবারও এই নদী হবে দূষণের শিকার, হারিয়ে যাবে জীববৈচিত্র্য, এমনটাই শঙ্কা সংশ্লিষ্টদের। সব জানলেও জনবল সংকট কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির দোহাই দিচ্ছেন দায়িত্বশীলরা। বিস্তারিত ধ্রুব ব্যানার্জি রিপোর্টে ছবি তুলেছেন মোহাম্মদ সালাউদ্দিন এবং মোবারক হোসেন শুভ। গহিনী গাঙ্গে দলাম পারি গাঙ্গে ঠিক ঠিকানা পাইলাম না। এই রাগ বৃষ্টির আহ্বানে তানসেনের সেই মেঘমল্লার নয়, এই লহরী ভরা গাঙে মাঝির ভরাট কণ্ঠের, বাধ্য হয়ে যার সঙ্গী হচ্ছে কল্লোল। ভাবা যায় বুড়িগঙ্গাকে নিয়ে এমন উপমা, যে নদী দেখে আলেকজান্ডার, টলেমি কিংবা হিউয়েন সাংয়ের কলম দোর্দণ্ড প্রতাপে লিখেছে বাংলার সমৃদ্ধ ইতিহাস, সেই নদী আবারও হয়েছে নবযৌবনা। এখন তো পানি একদম পরিষ্কার, পানিতে নদীতে গোসল করা যায়। তুরাগ, শীতলক্ষা, বালু কিংবা ধলেশ্বরী, আষাঢ় শ্রাবণের অঝোর ধারা যেন নদী কদম্বে করেছে প্রাণ প্রতিষ্ঠা। তিলোত্তমা ঢাকা হয়েছে স্রোতস্বিনী নদী বেষ্টিত পুরনো সেই প্রাণের শহর। কিছুদিন পরে পানিটা কমে যাবো গা, পচে যাবে পানি। ঢাকার আশেপাশের প্রতিটি নদীতে এখন টলটলে পানি। নগরবাসী খুব সহজেই তাদের দৈনন্দিন কাজকর্ম এই পানি দিয়েই সারতে পারছেন। প্রশ্ন হলো, বর্ষা মৌসুম শেষ হলে যখন শুকনো মৌসুম চলে আসে, তখন এই পরিষ্কার পানি কোথায় হারিয়ে যায়? রাজধানীর আশপাশের নদীতে প্রতি লিটার পানিতে থাকে মাত্র 0.5 থেকে 3.5 মিলিগ্রাম অক্সিজেন, যেখানে নিকষ কালো পানিতে হারিয়ে যায় নদীবক্ষের অপার সৌন্দর্য। আগে কত গুঁড়ো মাছ আসিল, বড় মাছ আসিল, পানি খারাপ হতে কিছু নাই। দূষণের এই প্রতিযোগিতা চলছে বছরের পর বছর ধরে, তবে এখনো আছে প্রশাসনের নির্লিপ্ততা। দেশের সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনাকে অভিযানে যেতে গেলে তো বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য লাগবে, সেখানে আমাদের একটু চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষজ্ঞরাও দায় দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরকেই। পরিস্থিতির মহাপরিচালক তিনি সবসময় ডেপুটেশনে আসেন। তিনি যখন 1 বছর 2 বছর 3 বছর তার কাছে কিছু আসে যায় না। তিনি যদি প্রপার নির্দেশনা না দেন, তাহলে তো আপনি নিচেওয়ালারা তো সেভাবে দায়িত্ব পালন করবে না। এটুকুই নয়, বিশেষজ্ঞ বলছেন নদী দূষণ ঠেকাতে একসঙ্গে দায়িত্বশীল আচরণ করতে হবে পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সরকার, BIWTA সহ সবাইকে। তবেই বাঁচবে বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী, বাঁচবে জীববৈচিত্র্য। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ট্রাম্প পুতিনের দীর্ঘ 3 ঘন্টার বৈঠকে হয়নি কোনো চুক্তি, তবে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ও রুশ প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধের মূল কারণগুলো নিরসনের তাগিদ দেন রুশ প্রেসিডেন্ট। এদিকে বৈঠকের পর জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। সোমবার বৈঠকে বসছেন তারা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিশ্বের 2 পরাশক্তির শীর্ষ সম্মেলন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম সাক্ষাৎ। 7 বছর 1 মাস পর মুখোমুখি 2 বিশ্ব নেতা। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে যৌথ বিবৃতির জন্য সংবাদ সম্মেলনে উপস্থিত হন ট্রাম্প ও পুতিন। ডোনাল্ড ট্রাম্পের দাবি, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে ইউক্রেনে যুদ্ধবন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। আমি বিশ্বাস করি আমাদের খুব ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, বলবো বেশিরভাগ ক্ষেত্রেই। তবে কয়েকটি বড় বিষয়ে এখনো পুরোপুরি পৌঁছানো যায়নি, কিন্তু কিছুটা অগ্রগতি হয়েছে। তাই চুক্তি হবে তখনই যখন আসলেই চুক্তি হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খুব ভালো কথা হয়েছে। আমরা আগেও বারবার এবং খোলাখুলিভাবে টেলিফোনে কথা বলেছি। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফও রাশিয়ায় বেশ কয়েকবার সফর করেছেন। পুতিন বলেন, রক্তপাত বন্ধে সবাইকে স্থায়ী সমাধানের পথ খুঁজতে হবে। আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত করতে ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের যে কোনো ধরনের ষড়যন্ত্র ও উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট।
এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের বিমান দুটি আলাস্কার অ্যাঙ্করেজ শহরে মার্কিন যৌথ সামরিক ঘাঁটিতে এসে পৌঁছালে সেখানে ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানান ডোনাল্ড ট্রাম্প। পরে ট্রাম্পের আমন্ত্রণে তার গাড়িতে করেই একসঙ্গে সম্মেলনস্থলে রওনা হন দুই শীর্ষ নেতা। এদিকে ট্রাম্প পুতিনের শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কিকে না রাখায় অ্যাঙ্করেজ শহরে বিক্ষোভ করে ইউক্রেনীয়রা। শান্তির সন্ধানে স্লোগানে হওয়া শীর্ষ সম্মেলনটি কিছুটা হলেও ফলপ্রসূ হওয়ার পর ট্রাম্প, পুতিন ও জেলেনস্কি এই ত্রিপক্ষীয় বৈঠকটি কবে হবে এবং কিভাবে ও কত দ্রুত যুদ্ধবিরতি কার্যকর ও স্থায়ীভাবে বন্ধ হবে তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। বুনের জেলার বেসন্ত্রী গ্রামে মুহূর্তের মধ্যে ভেসে গেছে বহু ঘরবাড়ি। এখনও নিখোঁজ অগণিত মানুষ। চলছে উদ্ধার অভিযান ও ত্রাণ তৎপরতা। স্থানীয়রা জানান, ভয়াবহ পরিস্থিতিতে গ্রামটিতে নিহতদের দাফন জানাজার জন্যও কাউকে পাওয়া যায়নি। অন্যান্য দিনের মতোই কেউ ছিলেন নামাজে মগ্ন, কেউ বা ছিলেন দৈনন্দিন কাজে ব্যস্ত। আচমকা প্রবল বন্যার স্রোতে নিমেষে শেষ হয়ে যায় একের পর এক প্রাণ, ধ্বংস হয় অসংখ্য ঘরবাড়ি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলার বেসন্ত্রী গ্রামের বাসিন্দারা জানান, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে দাফন জানাজার জন্য গ্রামে কাউকে খুঁজে পাওয়া যায়নি। পাশের গ্রামের মানুষ এসে সহায়তা করেছেন। তারা জানান, প্রায় প্রতিটি পরিবারেই রয়েছে হতাহতের খবর। যে যেভাবে পেরেছে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করেছে। কেউ পাহাড়ে চড়েছে, আবার কেউ পাহাড়ের পাশে আশ্রয় নিয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একই পরিবারের 17 জনের মধ্যে 14 জন মারা গেছে, বাকি 3 জন এখনো নিখোঁজ। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী 2 দিনে খাইবার পাখতুনখোয়ায় নিহতের সংখ্যা 300 ছাড়িয়েছে। সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে বুনের সোয়াত, বাজাউর, তোরঘর, মানসেহেরা, সাংলা ও বটগ্রাম। উদ্ধারকারী সংস্থার মতে শুধু বুনের জেলার বেসন্ত্রী গ্রামে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি নেই, আশ্রয় নেই, ভেঙে গেছে সড়কগুলো। উদ্ধারকর্মীরা রাতের আঁধার ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে কাজ করতে হিমশিম খাচ্ছেন। হাসপাতালগুলোতে মৃতদেহ ও আহতদের ভিড়ে চরম সংকট দেখা দিয়েছে। প্রাদেশিক সরকার এর মধ্যে জরুরি ত্রাণ কার্যক্রম চালু করেছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে 50 কোটি রুপি। শুধু বুনের জেলাতেই 15 কোটি বরাদ্দ দেওয়া হয়েছে। হেলিকপ্টারে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে দুর্গম এলাকায়। তবে স্থানীয়দের মতে ক্ষয়ক্ষতির তুলনায় সরকারি সহায়তা এখনও অপর্যাপ্ত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। টানা দ্বিতীয় দিনের মতো স্কিল ট্রেনিং করেছেন টাইগাররা। ফিল সিমন্সের তত্ত্বাবধানে প্রায় 3 ঘন্টা চলে অনুশীলন। এদিন লম্বা সময় স্কিল ক্যাম্প পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। কথা বলেন হেড কোচিং স্টাফ ও ম্যানেজারের সঙ্গে। পেসারদের নিয়ে বিশেষ কাজ করেন পেস বোলিং কোচ সন্টেট। ক্যাম্পে এখনও যোগ দেননি স্পিন পরামর্শক মোশতাক আহমেদ। হোম অফ ক্রিকেটের মূল মাঠ আর ইনডোরের পর প্রথমবার একাডেমি গ্রাউন্ডে টাইগারদের অনুশীলন। দ্বিতীয় দিনের মতো স্কিল ট্রেনিংয়ে মনোযোগ ক্রিকেটারদের। ক্যাম্প দেখতে মাঠে হাজির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। আসন্ন মেগা ইভেন্টের স্কোয়াড নির্বাচন করতে অনুশীলনে তীক্ষ্ণ দৃষ্টি প্রধান নির্বাচকের। প্রধান কোচ আর টিম ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে দীর্ঘ সময় আলাপ চলে লিপুর। ছুটে গেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছেও। এশিয়া কাপের আগে ঘোষণা করতে হবে নেদারল্যান্ড সিরিজের স্কোয়াডও। সেটা নিয়েই হয়তো আলাপ সারলেন সাবেক অধিনায়ক। স্কিল ক্যাম্পের দ্বিতীয় দিনে বিশেষ মনোযোগ টপ অর্ডার ব্যাটারদের নিয়ে। যে কোনো টুর্নামেন্টের আগে তোড়জোড় শুরু হয় সৌম্য সরকারকে নিয়ে। ব্যতিক্রম নয় এবারও। এশিয়া কাপের আগে ব্যাকআপ ওপেনারের চিন্তায় বাঁহাতি, তাই তাকে নিয়ে কোচিং স্টাফদের বাড়তি মনোযোগ। 2 দিন ধরে জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করেছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। তার দেয়া দীক্ষা নেটে কাজে লাগালেন লিটন দাস। পাওয়ার হিটিংয়ের চেষ্টা টাইগার অধিনায়কের। নাহিদ রানা, তাসকিনদের বিপরীতে বড় শট খেললেন ডানহাতি ব্যাটার। একই নেটে ব্যাট করেন 2 ওপেনার পারভেজ ইমন এবং তানজিদ তামিম। বড় শট খেলেন 2 ব্যাটার। কাছে দাঁড়িয়ে দেখছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মাঝে মধ্যে ভুলগুলো শুধরে দিচ্ছিলেন।
শন টেটের বিশেষ ক্লাসে পেসাররা। অজি কোচ দায়িত্ব নেয়ার পর পেসারদের নিয়ে বাড়তি কাজ চোখে পড়ার মতো। শরীফুলের সঙ্গে সম্পর্ক ছিল বিপিএল থেকে। চিটাগং কিংসের বোলিং কোচ থাকায় তাকে চেনেন আগে থেকে। তাসকিন মোস্তাফিজদের নিয়ে দেখা গেল কাজ করতে। নাহিদ রানাও নজর এড়ায়নি গুরুর। ভালো বলটার জন্য পেয়েছেন প্রশংসাও। আগামী মাসে আরব আমিরাতে বসতে যাচ্ছে এশিয়া কাপ। কন্ডিশনের বিবেচনায় বাড়তি পরিশ্রম করতে হচ্ছে ক্রিকেটারদের। 20 আগস্ট সিলেটে যাওয়ার আগে আরও 2 দিন স্কিলের কাজ করবেন লিটনরা। রোববার থেকে যোগ দেওয়ার কথা স্পিন পরামর্শক মুশতাক আহমেদ, থাকবেন মনোবিদ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মতামত চেয়ে দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠালো ঐকমত্য কমিশন। সাংবিধানিক ও আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, চূড়ান্ত খসড়ায় প্রস্তাব। সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগের ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। পিয়ার দাবিতে অনড় জামায়াত, আগে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। এবং ঘোষিত সময়ে হবে ভোট, কারো কথায় কান না দেওয়ার পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার। আওয়ামী লীগ অংশ নেবে কিনা আইনি প্রক্রিয়ায় সমাধান করবে সরকার ও ইসি। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।